এখন আওয়ামী লীগ খুব ফেরার আলোচনা তুলছে, বারবার শোনা যাচ্ছে আওয়ামী লীগ যে ফেরার কথা বলছে। দুইটা একটা পর্যালোচনা দেখছিলাম, যে এক হচ্ছে যে তাদের একরকম শত্রুপক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সরকার গঠন করলেন, সেখানে অনেকে বলেছেন ডি ফ্যাক্টো হেড হচ্ছে এই খলিল সাহেবই, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও। তিনি এখন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, ফলে সেটি আওয়ামী লীগের জন্য খুবই একটা দুশ্চিন্তার বিষয়। এরকম একটা পর্যালোচনা আছে, বা তাদের ফেরার জন্য আওয়ামী লীগের জন্য কি হয়েছে দুশ্চিন্তা, বা তাদের রাজনীতিতে ফেরার জন্য একটা কেন সাধারণ পরিষদের সভাপতি দুটোই বলি, আমি দুটোই বলি ডাক্তার তুষার, আপনি দুটো বিশ্লেষণ একসাথে দেন, দুটো বিশ্লেষণ সাধারণ পরিষদের সভাপতি একটা সম্মানের পদ, এটা ক্ষমতার পদ। হ্যাঁ, প্রশ্নের লেজটা হচ্ছে এরকম। তারপরের প্রশ্নটা হচ্ছে এরকম, আবার এরকমও আছে যে তিনি যখন আসলে এইরকম পদে, তাকে গণতন্ত্রের কথা বলতে হবে, তাকে আসলে ইনক্লুসিভনেসের কথা বলতে হবে, ফলে একটা দলকে নিষিদ্ধ করার পক্ষেও তিনি খুব একটা, মানে এই প্রসঙ্গ যখন উচ্চারিত হবে, বা যদি উচ্চারিত হয় তাহলে আসলে সেখানে সেটি তিনি করতে পারবেন না, ফলে সেই একটা সুযোগ পেয়ে যাবে আওয়ামী লীগ। কোনটা আসলে, বাকি কোনোটাই ঠিক না। বারবার এই প্রশ্ন না করে আপনি একখানে ইন্টারনেটে গিয়ে একটুখানি দেখে নেন সাধারণ পরিষদের সভাপতি কি করে। আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা আমাদের দেশে সাধারণ পরিষদের সভাপতির চাইতে অনেক বেশি। আমাদের দেশকে যদি জাতিসংঘ মনে করেন, তাহলে আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি। আওয়ামী লীগের কথা বলছিলাম, আওয়ামী লীগ বলছে যে তারা সব নির্বাচনের সামনে অংশগ্রহণ করবে। স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে ডাক্তার জাহিদকেও প্রশ্ন করা হচ্ছিল, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকেও জিজ্ঞাসা করা হচ্ছিল। তিনি বলছেন যে সব, আসলে যেটি বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগের সবাই এখন সব নির্বাচনে অংশ নিতে পারবে, শুধু দলীয় স্লোগান বা দলীয় পরিচয় ব্যবহারটা করা যাবে না। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অবশ্য পারে নাই। এই নির্বাচন, সামনে নির্বাচনে পারবে বলে মনে করেন? পারলে আসলে তার প্রভাব কেমন হবে বলে আপনার মনে হয়? আওয়ামী লীগের পরিচয় দিয়ে তারা ইলেকশন করতে পারবে, এই কথা তো জাহিদ সাহেব বলেন নাই। আপন কালে কি আওয়ামী লীগ করেছেন, বা অতি সাম্প্রতিক কালে আওয়ামী লীগ করেছেন, এরা যদি একক পরিচয় দাঁড়ায়, এইটাতে বাধা দেওয়ার কিছু আছে? কোনো বাধা দেওয়ার কিছু না। ওনারা তো আওয়ামী লীগ পরিচয় দাঁড়াচ্ছেন না, নৌকা মার্কা নিয়েও দাঁড়াচ্ছেন না। যে কোনো নাগরিককে দাঁড়াতে পারে। এটা আলাদা করে আওয়ামী লীগ আপনি ভাবছেন কেন? ওই লোকটা একদিন আওয়ামী লীগ করেছে, উনি কি গুপ্ত, আওয়ামী লীগের কত গুপ্ত সুপ্ত ছিল না? তারাও তো এখন বের এসে ইলেকশন করলে বলবেন তারা আওয়ামী লীগ। মানে এই যুক্তিটাই সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু খাটে নাই। তখন শুধুমাত্র আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থক বলে তাদেরকে নির্বাচনই করতে দেওয়া হয় নাই। নির্বাচনে যে কোনো লোককে স্থানীয় সরকার নির্বাচন কেন, যে কোনো নির্বাচনে যে কোনো নাগরিক দাঁড়াতে পারে। কে আওয়ামী লীগ করতো, সেই লোকটা যদি এসে নির্বাচনে দাঁড়ায়, তাকে বাধা তো সরকার কোন আইনে দিতেও পারবে না, উপায় নাই তো। মানে কিভাবে দিবে? এখানে কোন আইন আছে এরকম? আপনি কোনোদিন আওয়ামী লীগ করে থাকলে ইলেকশন করতে পারবেন না, এরকম যে কোনো আইন আছে? করে থাকলে তো নিষিদ্ধ আইন যেটা আছে সেখানে তো এটা লেখা নাই। না, ডাক্তার আব্দুল তুষার, করে থাকলে তো না। ডাক্তার জাহিদকে এই প্রশ্নটাও করা হয়েছিল, যারা এখনো মানে পদবিধারী আছেন আওয়ামী লীগের, তারাও যদি আসলে আওয়ামী লীগের পরিচয় ছেড়ে তারা যদি এককভাবে নির্বাচন করেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি এখানে নাই, বাকি কমিটি ঠিকই আছে। পদ প্রাপ্তি কি পদ ছিল ওই সময়? ধরেন আওয়ামী লীগ এক্সিট নিয়ে চলে গেছে, কিন্তু তাদের অনেকের বাসাবাড়ি তো আবার পুড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর, তা তো হয়েছে। বাসাবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, অবশ্যই সেটা অন্যায়। মবের শিকার তো হয়েছে বাংলাদেশের লোকজন, সাধারণ শিক্ষক, তাই না, নারী, শিশু, বৃদ্ধ। কিন্তু তাদের ধরেন জমি জমা, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি মবের শিকার হয়েছে মানিক, ব্যারিস্টার মানিক। আমি আসলে সেফ এক্সিটটা নিয়ে কথা বলছিলাম, যে মানে ইনারা কি আসলে সেরকম একদমই সেফ এক্সিট পেয়ে যাচ্ছেন, মানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা এই সরকারের কাছ থেকে সেফ এক্সিট পেয়ে যাচ্ছেন কিনা, সেটা আমরা বলতে পারি না। 111 এর সময় যারা অন্যায় করেছিল তারা আওয়ামী লীগের কাছ থেকে এক্সিট পেয়েছেন। মানে এই প্রশ্নটা করছিলাম যে এই উপদেষ্টারাও কি সেফ এক্সিট পেয়ে যাচ্ছেন কিনা, যেটি নাহিদ ইসলাম বলেছেন। মানে তাদের আমরা বলতে পারি না এখন সেফ এক্সিট পেয়েছেন না কি পেয়েছেন, এটা আমরা জানি, বলতে পারি না। মানে এখনো তো বলার টাইমটা আসে নাই। এই আস্তে আস্তে আবিষ্কার হবে, আবিষ্কার হতে হতে বের হবে কার কে সেফ এক্সিট পেয়েছেন, কে পান নাই। আচ্ছা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, তবে উপদেষ্টা মণ্ডলীর বহু মানুষ সম্পর্কে আমাদের শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধা সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। এই উপদেষ্টা মণ্ডলীতে প্রচুর মানুষজন ছিলেন যাদেরকে আমরা একসময় শ্রদ্ধা করতাম, সেই শ্রদ্ধা তারা বিনষ্ট করেছেন নিজের হাতে, কিছু বলার না। আপনি বলছিলেন প্রধান উপদেষ্টার কথা, তাকে তিনি প্যারিসে যাচ্ছেন, তিনি মানে দীর্ঘদিনের তার সহচর বা সহকর্মী লামিয়া মোর্শেদ, তাকে নিয়ে হামের রোগী দেখতে হাসপাতালে যায় নাই, কিন্তু বাংলাদেশে একটা হামের রোগী দেখতে উনি হাসপাতালে যাবে না কোনোদিন। জি, তিনি প্যারিসে যাচ্ছেন, বা তার উপদেষ্টা আরেকজন, উনি বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে কান্নার অভিনয় করেছিলেন, কিন্তু এখন যে 600-এর বেশি শিশু মারা গিয়েছে, উনি একটা দুঃখ পর্যন্ত প্রকাশ করেন না। জি, আর সেই স্বাস্থ্য উপদেষ্টাকে তো দেখাই যাচ্ছে না। তার মানে নাটক কম করো প্রিয়, নাটক কম করো প্রিয় বলে আমাদের প্রধান উপদেষ্টা নিজেও নাটক করেছেন, এইখানে আমাদের অসুবিধা। আচ্ছা,
মোস্তফা সরোয়ার ফারুকী তিনিও অস্ট্রেলিয়া চলে গেছেন। পুরুষ চরিত্রের প্রধান অভিনেতা, নাটকের ভিতরে পুরুষ চরিত্রের প্রধান অভিনেতা উনি ছিলেন। আর বাকি অভিনেতারা নারী চরিত্রের অভিনেতা চলে গিয়েছেন। আর বাকি অভিনেতাদের কথা আরেকটু জানতে চাই। সম্প্রতি মানে আমরা অভিনেতাদের জন্য আপনি চলচ্চিত্রটা পুরোটা দেখেন। সম্প্রতি আমরা শুনলাম না, বাকি অভিনেতাদের দেখার জন্য আপনাকে পুরো চলচ্চিত্রটা দেখতে হবে। আপনি এখন ইন্টারভেল পর্যন্ত পৌঁছান নাই। আচ্ছা, কিন্তু যতটুকু দেখেছি তার উপরেই একটু জানবো। যে ধরেন চলচ্চিত্রের যে অংশে আমরা শুনলাম যে কিচেন ক্যাবিনেটের কথা, সাবেক উপদেষ্টাদের কাছে শুনলাম, পররাষ্ট্র উপদেষ্টা বা তৎকালীন মানে তারপর ব্রিগেডিয়ার শাখা সহ আরো অন্তত 3-4 জন উপদেষ্টার মুখে এই কিচেন ক্যাবিনেট কথাটা শুনলাম। সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি সাক্ষাৎকারে তিনি বললেন যে কারা ছিলেন সেই কিচেন ক্যাবিনেটে, অর্থ উপদেষ্টা মানে সালাউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, এরা ছিলেন কিচেন ক্যাবিনেট। অনেকেই বাংলাদেশে আছেন, ওনারা ভালোই আছে, সেফ এক্সিট, কিন্তু ওনারা এগুলো অ্যালাউ করেছেন, ওনারা এই কাজগুলি করতে অ্যালাউ করেছিলেন ওনাদের সময়। ফলে ওনাদের প্রতি যে শ্রদ্ধা আমাদের ছিল সেটা চলে গিয়েছে। ওনাদের হয়তো কেউ ছবি ঝুলিয়ে ওখানে জুতা পিটা করছে না, কিন্তু ওই উপদেষ্টাদের মধ্যে একাধিক ব্যক্তি আছেন যাদেরকে মনে মনে স্বপ্নে বিভিন্ন সময় বহু মানুষ জুতা পিটা করছেন। স্বপ্নে জুতা পিটা করছেন। আচ্ছা, আসিফ মাহমুদ এদেরকে ভদ্রলোক তো এই কাজ করবে না, কোন সভ্যভব্য মানুষ তো এই কাজ করবে না যে শিক্ষিত সম্মানিত বয়োজ্যেষ্ঠ ছবি টিএসসি তে লাগিয়ে জুতা পিটা করবে, কিন্তু মনে মনে তো জুতা পিটা তারা হচ্ছে। আজকে যে আমি তাদেরকে নিয়ে এইভাবে কথা বলছি, এটা এক ধরনের জুতা পিটা না? সেফ এক্সিট সরকারের উপদেষ্টাদের দেওয়া হচ্ছে। আপনার কি মনে হচ্ছে এই সরকার আসলে তাদেরকে সেফ এক্সিট দিচ্ছে? এক্সিট জিনিসটাই তো একটা সেফ জিনিস। আপনি যখন কোনোখান থেকে বের হয়ে যাচ্ছেন, আপনি ওই ঘরটার ভিতরে যা কিছু বিপদ আপদ ছিল সেগুলোকে পিছনে রেখে বের হয়ে যাচ্ছেন। এক্সিট মানে একটা সেফ। তবুও তো আসলে সেফ হলো না এক্সিটটা, বের হইতে হয়ে গেলাম কিন্তু গা তো পড়লো না। এক্সিট জিনিসটাই তো একটা সেফ। নির্বাচিত হয়েছেন তারেক রহমান আর দেশ চালাচ্ছেন ট্রাম্প, অ্যাসেসটা কি ভুল? দেশ চালাবেন ট্রাম্প? না, এটা উনি কেমনে বলবেন? এই ট্রাম্পের চুক্তি তো আর উনি করে যান নাই, ট্রাম্পের চুক্তি করেছেন ইউনূস। কিন্তু ইউনূসকে ক্ষমতা এনেছিলেন তা অনুসারী, কিন্তু মানে চালিয়ে ইউনূস যে প্রধান উপদেষ্টা হলো তখন কি আনুসার না করেছিলেন? তাই না? ওনারা একদিকে পদত্যাগ চেয়েছিলেন, কিন্তু বিকল্প প্রস্তাব কি তারা দিয়েছিলেন? জানবেন না কেন? উনি আর নাহিদ ইসলাম একই মঞ্চে ছিলেন না, উনি জানবেন না কেন? না জানার তো কোনো কারণ নেই। আর না জানলে, যদি না জেনে থাকেন, তাহলে তো আমি বলবো যে আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন। ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য কি আসলে মানুষ আন্দোলন করেছিল? বর্তমানেও কি ছিনিমিনি খেলা? ওনারা সবাই মিলে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাবেন, আর ট্রাম্প ছিনিমিনি খেললে ওনাদের খারাপ লাগবে? ট্রাম্প তো ছিনিমিনি খেলবে, সে ছিনিমিনি খেলে। ছিনিমিনি খেলাটা খুব মানে শেখ হাসিনার মুখে শুনতাম যে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আর সারা দুনিয়া নিয়ে ছিনিমিনি খেলে না? ইউক্রেন নিয়ে খেলে নাই, অন্যান্য দেশ নিয়ে খেলে নাই, ভেনেজুয়েলা নিয়ে খেলে নাই? খেলেছ সোনালী চুলের শিশু বিশ্বলে পড়ছেন না উনি? আলিরিয়াজকে এখানে বসানো ঠিক হয় নাই। শোনেন, একটা হচ্ছে বেয়াদবি আর একটা হচ্ছে সমালোচনা। আমরা একটা সময়ে এগুলো সব মেনে গিয়েছি যে আমাদের বড় মানুষ, বিরাট মানুষ, মানে যদি কিন্তু আমাদেরকে যখন গালি দেয়, আমাদের বড়রা সেটার প্রতিবাদ করে না। আমরা বড়দেরকে গালি দিলে প্রতিবাদ করি, আমি প্রতিবাদ করি, কিন্তু আমাকে গালি দিলে কোনো বড় মানুষকে আমি শুনি নাই কাউকে বলতে যে তোমরা ওকে এরকম করো না বা ওদেরকে এরকম করো না। বুঝছেন? তো অতএব এত সোজা না আর কি দুনিয়াটা, এটা এখন আমরা বুঝতে পেরেছি। ওনাদেরকে এগুলো শুনতে হবে, ওনাদেরকে শুনে যাইতে হবে। তো ওনারাই বাংলাদেশটাকে এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এই বুড়ো খোকাদের ইচ্ছে মতো ভুলের ইতিহাসের কারণে আজকে বাংলাদেশ এই জায়গাতে। এরা সব বুড়ো খোকা। তাহলে বুড়ো খোকাদের ভুলের জন্য যে ছিনিমিনি খেলা শুরু হলো, সেই ছিনিমিনি খেলা কন্টিনিউ হবে। রবীন্দ্রনাথকে গালি দেন। জি, মানে বলছিলাম বুড়ো খোকাদের ভুলের কারণে যে ছিনিমিনি খেলা শুরু হলো, সেই ছিনিমিনি খেলারই একটা কন্টিনিউশন চলবে। হ্যাঁ, খুকি পালিয়ে যায়, খোকা ভুল করে। আচ্ছা, আর তারপর খুকি পালিয়ে যায়, খোকা ভুল করে, তারপর বলেন তারপরে কি হবে সেটা ভবিষ্যতে বোঝা যাবে, এটা তো আপনি এখন জানতে চাইলে হবে। আচ্ছা, মানে তারপরে যা ঘটেছে আমরা সেটা বলতে পারি ঘটেছে, আর যেটা ভবিষ্যতে হবে সেটা এলেন দ্বারা চোর ধরার মতো বর্তমানটাও আসলে জানতে চাচ্ছি। খুকি পালিয়ে যায় আর খোকা ভুল করে, খোকা কে আসলে? ডক্টর মোহাম্মদ ইউনূস, বুড়া খোকা? আচ্ছা, তারপরে এখন তারেক রহমান, উনি আমাদের কাছাকাছি বয়সে, না বৃদ্ধ না তরুণ,
উনি প্রৌঢ়ত্বের দিকে যাচ্ছেন, আমরা দেখি কি করেন, উনি তো আমাদের জেনারেশন। জি, মানে উনি আসলে সেই ছিনিমিনিটাকে কন্টিনিউ করছে কিনা সেটাই, যেহেতু বাণিজ্য চুক্তি নিয়ে সবাই চুপ, বিরোধী দল ছিনিমিনি কন্টিনিউ করছেন না, উনি ছিনিমিনি কন্টিনিউ করছেন না, উনি ছিনিমিনি খেলা একটা বিষয়কে উনি হাতে পেয়েছে, যেটাকে ঠিক করার জন্য ওনাকে অনেক আসলে তারপরে চুপ, ওনাকে অনেক পরিশ্রম করতে হবে। কেউ সংসদে না বাইরে কেউ এটা নিয়ে, মানে আমরা টকশো প্ল্যাটফর্মে বা আপনারা বিভিন্ন সময় কথা বলেন, বিশেষজ্ঞর কথা বলেন, কিন্তু সরকার এবং বিরোধী দল দুপক্ষই চুপ। সরকার কি করে নাই, মানে সরকার তো এই বিষয়ে কথা বলে নাই, বাণিজ্য চুক্তি। এদিকে ভাঙছে ওদিকে তো ভাঙছে। বলেন আরেকবার বলেন। মানে সরকার তো বাণিজ্য চুক্তি নিয়ে চুপ। খলিলুর রহমান বললেন যে প্রধান দুই দলের, মানে বর্তমান যিনি সরকারি দল বিরোধী দল তাদের সাথে, প্রধান নেতাদের সাথে কথা বলেই হয়েছে। জামায়াত আমি সেটাকে মানে নাকচ করলেও সরকারের পক্ষ থেকে কিছু বলা হয় না। আমি আপনাকে কিছু উদাহরণ দেই। এই যে বিদেশ যেতে গেলে হাজার হাজার ডলার বন্ড, হ্যাঁ, তো এটা টানতে হচ্ছে না আমাদেরকে এখন? ওরকম চুক্তি করে গিয়েছে, এটা টানতে হচ্ছে। এরকম বৃহৎ শক্তির সাথে চুক্তি করে গেলে এটাকে সহজেই ভেঙে ফেলা যায়। ভারতের সাথে না কত চুক্তি বাতিল করার কথা বলেছিল ইউনূস, একটা বাতিল করতে পেরেছে। উল্টা আদানিকে সবচেয়ে বেশি পয়সা দিয়েছে ডক্টর ইউনূসের সরকার, আদানিকে সবচেয়ে বেশি শোধ করেছে পয়সা। মানে আদানির সাথে চুক্তিটা ডক্টর ইউনূসের সম্মতি নিয়ে হয়েছিল না, কিন্তু ধরেন এই চুক্তিটা তো নাকি তারেক রহমানের সম্মতিতে হয়েছিল বলছেন তার পররাষ্ট্রমন্ত্রী। আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিয়েছি। আচ্ছা, দর্শক যদি বুঝে থাকেন, আমি হয়তো ঠিক মতো স্পষ্ট হতে পারি নাই। আপনি যখন এত বড় একটা শক্তির সাথে চুক্তি করে ওটা আপনার হাতে যদি আমি ধরাই দিয়ে চলে যাই, আপনি খুব সহজে এটা করতে পারবেন? এই ধরাই দিয়ে চলে যাওয়ার সাথেই আমি একটু মানে এই ধরাই দিয়ে চলে যাওয়ার প্রেক্ষিতেই পাল্টা প্রশ্ন করছি যে বিষয়টা কি একদম এরকম ধরাই দিয়ে চলে গেছেন? কারণ পররাষ্ট্রমন্ত্রী তো বলেছে যে তাদের সাথে আলোচনা হয়েছে তারেক রহমান এবং জামায়াত ইসলামের আমির। সেটা তো কোনো প্রমাণ নাই, এটা মুখে বললে হবে? সেটা কোনো প্রমাণ আছে? যেমন না করলেন সরাসরি তারেক রহমান তো না। ইউনূস সাহেব এগুলা বললে হবে বা কেউ বললে হবে? ইউনূস সাহেব জাতিসংঘে বেড়াতে গেলে সাথে করে লোকজন নিয়ে যান, আর চুক্তিটা করার সময় উনি একটা ছবিও তুলেন নাই, আলোচনা করার সময় একটা ছবিও তুলেন নাই। এত গোপনীয়তা কেন? দিক আলোচনা যে হয়েছিল, কোথায় হয়েছিল, একটা ছবি দিক, একটা শব্দ দিক, তাই না? মুখে বললে তো এটা লোকে বিশ্বাস করবে না। আলোচনা যদি হয়েই থাকে তাহলে সেটা বলতো যে আমরা আলোচনা করছি, আমেরিকার সাথে চুক্তি করবো বা আরেকটা দেশের সাথে চুক্তি করবো, আলোচনা হচ্ছে। কাউকে বলে নাই কেন? লুকিয়ে লুকিয়ে কেন করেছিল? আবার বলে আলোচনা হয়েছে। আলোচনা হয়ে থাকলে কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে সব বলুক। তারা বলছে না, কিন্তু যেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী সেই সরকার প্রধানও বলছেন না যে আলোচনা হয় নাই, তিনিও শোনেন। ওই যে আপনারা অনেকে আছেন, আপনারা রোদে গেলে পরে সানস্ক্রিন লাগান। ইউনূসের জন্য সানস্ক্রিন তো সানস্ক্রিন, ছাতা ধরে লোকজন বসে আছে, ইউনূসকে কিছু বলা যাবে? অতএব ইউনূস কিছু করে থাকলে সব ঠিক আছে, এই জন্য এইসব কথাবার্তার অবতারণা। কোথায় আলোচনা? কারণে যদি ইউনূস করে থাকতেন ঠিক আছে বলে ছেড়ে দিতাম তাহলে ঠিক আছে, কিন্তু ইউনূস সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা, যার মাধ্যমে চুক্তি হলো, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। ফলে এবং সেই পররাষ্ট্রমন্ত্রী চুক্তি হয়েছে, উনি ইউনূসের অধীন। এটা একটা মজার ব্যাপার, বুঝলেন? আপনার ইউনূসের অধীনকে ইউনূসের জায়গায় বসে অনুমতি ছাড়া উনি চুক্তি করেছেন। কি যে করেছেন ওই যে সেটা তো আমরা বুঝতে পারছি না। এখন যতটুকু বুঝতে পারছি ততটুকুই শুধু বারবার। চুক্তিটা তো কোনো ব্যক্তি করে নাই, একটা সরকার করেছে। সেই সরকারের প্রধান হচ্ছে ডক্টর ইউনূস। যেসব অপরাধ, যেসব অন্যায়ের কারণে আমরা সরাসরি সবাই আমরা শেখ হাসিনাকে দায়ী করি, একইভাবে ইউনূসও দায়ী হবে তার চুক্তির জন্য। এখন আবার ইউনূসের চুক্তির জন্য ইউনূস কেন দায়ী হবে না? নিশ্চয়ই সেই, কিন্তু দায়ী কিন্তু করা হচ্ছে, মানে যদি বলি সরকার, আপনি দায়ী করছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তার জন্য না জবাবদিহিতা চাওয়া হচ্ছে না। সরকারের ইন্টারভিউ নেন, সরকারের কাউকে ইন্টারভিউ নেন, তাদেরকে উত্তর দিতে বলেন যে ওনারা কেন বলেন না। আমারটা আমি বলেছি, সেই সরাসরি কেন উত্তরটা হয়তো সরকার দিতে পারবে। আপনি আপনার বিশ্লেষণটা বলতে পারবেন যে আমারই সাক্ষাৎকার নিচ্ছি। জি, সেই জন্য আপনার বিশ্লেষণটাই জানতে চাচ্ছি যে ধরেন এই চুক্তির ব্যাপারেও সরকার জবাবদিহিতা নিচ্ছে না, হামের ব্যাপারেও সরকার জবাবদিহিতা চাচ্ছে না ইউনূস সরকারের কাছে, বা ধরেন ব্যাপারে নাকি তদন্ত করছে। আমি আজকে একজন সরকারি দলের এমপির সঙ্গে কথা বলেছি, উনি বললেন যে হামের বিষয়ে তদন্ত হচ্ছে। আচ্ছা, বলেছেন, আমি জানি। সেই ওই যে তদন্ত, মানে সেটার কি হয়, মানে কোনো মুখ দেখা যায় কিনা সেটি একটা বড় প্রশ্ন। তারপরে ধরেন বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ উঠছে। এই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছিলেন যে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে অন্তর্বর্তী সরকারের সময়, যখন আসলে প্রধানমন্ত্রী মুখ্য সচিব ছিলেন না, তিনি তখন এই কথাটা বলেছেন। তাদের কোনো জবাবদিহিতা চাওয়া হলো না। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক বললেন হাসনাত আর আসিফ মাহমুদ তারা নাকি 25 কোটি টাকা নিয়েছেন, তাদের কোনো জবাবদিহিতা চাওয়া হলো না। ওইটার
এটার ব্যাখ্যা ওনারা দিয়েছেন, ওনারা বলেছেন তারা বরাদ্দ নিয়েছেন তাদের এলাকার জন্য, নিজেরা নেননি। কিন্তু বরাদ্দ নেন আর যাই নেন, বরাদ্দের ব্যাপারে যে বৈষম্য হয়েছে সেটা তো পরিষ্কার।